দীপশিতা ধরের হাসিটা দেখার মতো ছিল। দর্শকের হাততালি। এখান থেকে প্রমাণ হয় শতরূপের বক্তব্য কতটা গ্রহণযোগ্য ছিল। অরূপ চক্রবর্তী এবং রিমঝিমকে যেভাবে ধুইয়ে দিলেন আপনাদেরকে শোনাবো। এবিপি আনন্দের পর্দায় একটা সভা হয়েছিল, তর্ক সভা বলতে পারেন। সেই সভা থেকে শতরূপ ঘোষ যেভাবে বক্তব্য রাখলেন, অরূপ চক্রবর্তী বামেদের টোন টিটকারি, আপনারা জানেন এমনিতেও বামেদের টোন টিটকারি কাটতে ছাড়ে না। এই অরূপ চক্রবর্তী বলুন বা এই কুণাল ঘোষ বলুন, আর শতরূপের কাছে এরা সকলে বাচ্চা বলে আমি মনে করি। কারণ শতরূপ যেভাবে তৈরি হয়ে আসে, আমার মনে হয় না এই কুণাল ঘোষ বা অরূপ চক্রবর্তী এনারা অবশ্যই শিক্ষিত, কিন্তু ওইভাবে শতরূপের মতো যুক্তি দিয়ে কথা বলতে পারে না, যার ফলে বারবার শতরূপ ওনাদেরকে ল্যাং মারে এবং দর্শক হাততালি দেয়। কথা বলবো, আগে শতরূপের বক্তব্যটা শুনুন। যা অরূপদা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময়, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি। এমনিতে তুমি যেটা দীপশিতা উত্তরে দিয়েছে, এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না। ওই স্লোগানটা দিয়ে আমাদেরকে খুন করা হতো, নকশালরা আমাদেরকে ভালোবেসে খুন করতেন এই স্লোগানটা দিয়ে। যাই হোক, ওই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, অত ঝামেলায় না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও, আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো। দ্বিতীয় কথা, ঠিক সোমাকে খুঁজে পাওয়া যায়নি, সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি, হাজার হাজার শিশুর চিড়ে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে যদি আরজিকর আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয়, অরূপদা, আরজিকরের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে। ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল। 3 নম্বর কথা, কথায় কথায় এই 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন, এই কথাটা বলার আর একটা দিক আছে অরূপদা। তার মানেটা হচ্ছে আমরা যদি বিরোধী হিসেবে এখন অব্দি 14 বছর ফেল করে থাকি, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 34 বছর ফেল করেছেন, তারপরে সফল হয়েছেন। সুতরাং ওই সবকিছুতে না ওই একটা 34 বছর গুঁজে দিয়েও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায়, সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা কুমির দেখানোর মতো করে আনার কোনো মানে হয় না। আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না, এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি, যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলায়, এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে। তবে আমি তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো, আমি রিমঝিমের সঙ্গে একমত। আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। সমাজ যত এগিয়েছে, মানুষের চেতনা যত এগিয়েছে, তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে। সেটা হয় না। কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ, কিন্তু অপরাধীর বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি নাকি সুবিধা করে দিচ্ছি না, আমার খালি এইটুকুই বলার ছিল। দ্বিতীয় কথা, হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে, বা অনেকে বলেছেন যে আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না, চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তেমন আমি বলছি, আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে, সেই পতাকার সুবিধা হয়ে যাচ্ছে, সেই পতাকাকে আড়াল করা হচ্ছে। আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে, এটা আমাকে বলেছে। এবার কাকে কে কি বলেছে না বলেছে, এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবে, নিজের পরিবেশ পরিস্থিতি। তবে আমার শেষ যে কথাটা বলার, যে একটা কথা শুনলাম যে আরজিকরের, আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজিকরের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে। এবং আমরা কেউ কখনো, ধরুন আরজিকরের যখন মেয়েটির মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে, তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকে ছিলেন, সুবর্ণ গোস্বামী, আমাদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না পারতেন তাহলে রাত দখলও হতো না, এত কিছু হতো না, কিছুই হতো না। তো তা বলে সুবর্ণ গোস্বামী বা মীনাক্ষী মুখার্জি বা কেউ কোনোদিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের কি তিলোত্তমা আন্দোলনের কনভেনার হিসেবে, আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি, কেউ নিজের লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে যাননি, কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায়, যেহেতু কোনালদা ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায়, সেহেতু আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো যে আরজিকরের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন। আপনাদের বলি, তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝেঁটার তারায় পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাসার কপালেতে আঁকে সোনালী চাঁদের টিপ।
এটা তেভাগা রিমঝিম 1945 সাল। যদি আপনি বলেন বাংলার মহিলারা রাস্তায় প্রতিবাদ করতে পারতেন না, আরজি করের পর থেকে, আরজি কর একটা মহান আন্দোলন, মহৎ আন্দোলন, আরজি কর আন্দোলন বলুন, ডেফিনেটলি বাংলার মহিলাদের গণজাগরণ। কিন্তু তা বলে যদি আমরা মনে করি যে 2024 সালে 14ই আগস্ট রাত্রিবেলা থেকে বাংলার ইতিহাস শুরু হলো, তাহলে কিন্তু আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে অনেককে আমরা নেগেট করে দেব, আমরা কল্পনা যোশী থেকে শুরু করে বহু মানুষকে আমরা নেগেট করে দেবো। সুতরাং আমার মনে হয় যে মাতঙ্গিনী হাজরাকে নেগেট করে দেবো, আরো অনেককে নেগেট করে দেবো, সেইটা বোধহয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এইটাই আমাদের বলা ছিল যে একটা আন্দোলন, ডেফিনেটলি সবাই আসবেন, যাদের বিরাট কোনো রাজনৈতিক মানে কমিটমেন্ট নেই তারাও আসবেন। কিন্তু তা বলে যদি আন্দোলনে লাঠি হাতে কিছু হাবিলদার দাঁড়িয়ে থাকে এটা বলার জন্য এই আসো স্লোগান দাও বাড়ি যাও, কিন্তু ব্যবস্থা বদল চাইতে পারবে না, ক্ষমতা বদল চাইতে পারবে না, তাহলে সেইটা তখন এদেরকে দেখলে মনে হয় যে আন্দোলনের শতরূপ অসাধারণ ছিলেন। মানে শতরূপের বক্তব্য যারা শুনলেন আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু অরূপ চক্রবর্তী মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। আপনারা দেখলেন দীপশিতা ধরের মুচকি হাসি। কি প্রমাণ হয় এখান থেকে? প্রমাণ হয় শতরূপ ঘোষের বক্তব্য যুক্তি সম্পূর্ণ বক্তব্য ছিল। ওই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বামেদের জুড়ে দেওয়া, আমেরিকার সঙ্গে বামেদের জুড়ে দেওয়া হলো তো কিভাবে ধুলো বলুন তো? কাপড় কাচা দেখেছেন? অ্যাকচুয়ালি শতরূপ সেইভাবে কাপড় কাচলেন। তৃণমূলের গুন্ডা বাহিনীরা, গুন্ডা বাহিনী কেন বলবো, ছোট নেতা বড় নেতা, মানে এত টাকা খেয়েছে, এত টাকা খেয়েছে, মানে রাখার জায়গা পাচ্ছে না। আপনারা জানেন বিল্ডিং তৈরি করতে কাটমানি, জমি কিনতে কাটমানি, মানে ভেরি দখল থেকে শুরু করে চাল কয়লা কিছুই বাদ দেয় না। বাংলার মানুষ কতদিন আর মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে বলুন তো? সময় কি আসবে? মানে সরকার বদলের সময় কি আসবে? শতরূপের বক্তব্য আপনাদেরকে শোনালাম, আপনারা হয়তো অনেকেই হাততালি দেবেন, কিন্তু অনেকেই আছেন আবার বলবেন মা মাটি মানুষের জয়। যেই মা মাটি মানে বাংলাতে নারীদের সুরক্ষা নেই, আমরা দেখেছি দিকে দিকে ধর্ষণ, আমরা দেখেছি অভয়াকাণ্ড, আমরা তিলোত্তমা দেখেছি, আমরা বহু ঘটনা দেখেছি। হাঁসখালি থেকে সন্দেশখালি মমতা ব্যানার্জি সরকার নিশ্চুপ ছিলেন। আর প্রশাসনকে যেভাবে কাজে লাগিয়েছে, এই তো কিছুদিন আগে আপনারা দেখলেন মানে পুলিশ কর্মীদের স্ত্রী রাস্তায় নামলেন। কারণ কি? কারণ অকথ্য ভাষায় পুলিশদের নাকি আক্রমণ করা হয়। যখন অনুব্রত মণ্ডল পুলিশদের গালাগালি দেয়, তখন ওই পুলিশের স্ত্রীদের দেখি না রাস্তায় নেমে প্রতিবাদ করতে। কিন্তু দেখুন যখনই সরকার বিরোধী কোনো আন্দোলন হয়, পুলিশের লাঠিচার্জ আপনারা দেখেছেন। বামেদের মানে ডিওয়াইএফআই এর নবান্ন অভিযান দেখেছিলেন, আনিস খানের মৃত্যু ঘটনা আপনারা জানেন, মহিদুল মির্জা আপনারা জানেন, সুদীপ্ত গুপ্ত আপনারা জানেন তো কিভাবে চোখ উপড়ে নিয়েছিল। এমনকি সূর্যকান্ত মিশ্রকেও পর্যন্ত ছাড়া হয়নি, মানে লাঠি নিয়ে তাড়া করেছিল পুলিশ, সে ঘটনা আপনারা দেখেছেন। মীনাক্ষী, দীপশিতা, আরো কত নেতা নেত্রী রয়েছে বামেদের, অন্য দলেরও রয়েছে। পুলিশ কিভাবে অত্যাচার করেছে মানুষ সেটা দেখেছে, আর প্রশাসন কাজে লাগিয়েছে। আজকের বাংলা যেদিকে এগোচ্ছে, বাংলার মানুষের যদি ঘুম না ভাঙে, মানে সময় থাকতে যদি বাংলার মানুষের যদি ঘুম না ভাঙে, আগামী দিন মানে খুবই খারাপ দিন আসতে চলেছে। আমি জানি না বাংলার মানুষ সত্যি দেখছে কিনা জিনিসগুলো। এই যে শতরূপের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি, এর পেছনে কারণ কি? কারণ যাতে আপনারা বুঝতে পারেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এই বক্তব্যগুলো শুনেছেন, কিন্তু শোনার পরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং যে বক্তব্যগুলো রাখছে, এই বক্তব্যগুলো ফেলে দেওয়ার নয়, প্রতিটা যুক্তি সম্পূর্ণ বক্তব্য সেটা আপনাদের চোখে আঙুল দিয়ে শতরূপ ঘোষের মতো নেতারা বারবার দেখিয়েছে। কৌস্তব চ্যাটার্জি, সৈকত গিরি, আরো অন্যান্য নেতারা রয়েছে, অন্য দলের নেতারাও রয়েছে, শাসক দলের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে। বাংলার মানুষের যদি তবুও চোখ না খোলে, তাহলে কিছু বলার নেই। আপনারা বলুন না, এই যে এত দুর্নীতি, চাকরি চুরি, এই যে যাদের চাকরিটা চলে গেল তাদের ভবিষ্যতের কথা ভাবুন তো। মমতা ব্যানার্জি এখন বিকাশ বাবুর নামে দোষ চাপাচ্ছেন, মমতা ব্যানার্জি এখন বামেদের নামে দোষ চাপাচ্ছেন। নিজেদের দোষটা আগে দেখুন। নিজেদের নেতা মন্ত্রী চুরি করে রাজ্যটাকে তলানিতে পাঠিয়ে দিল। আজকের শিল্পের দেখা নেই, শিক্ষা ঝুঁকছে, 8,500-এর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে মদের দোকান হু হু করে খুলছে। একবার ভাবুন তো আপনারা। যাই হোক, শতরূপের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।